আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। এই মূলদ এবং অমূলদ এটা সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, যে এই ব্যাপার নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে দুয়াশা দেখা যায়। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ সবাই কাছে এটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো শুরু করি। এখন প্রথমত আমরা এই মূলদ এবং অমূলদ সংখ্যা দুইটি কিভাবে আসলো সেটা দেখে নিই। দেখো, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সংখ্যা লিখে আসছি। প্রথমত আমরা 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা লিখতাম। এরপরে -1, -2, -4 বানিয়ে যে আমরা -1, -2, -3 এই যে ঋণাত্মক সংখ্যাটা যে লিখতাম, ঋণাত্মক সংখ্যা। আর 0 বা 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। এখানে নোট করে রাখো যে 0 কিন্তু ধনাত্মক না, ঋণাত্মক না। 0 একটি হচ্ছে কি অবাধ ব্যাপক সংখ্যা। এখন এই যে সংখ্যা লেখার পদ্ধতি, পরবর্তীতে আমরা কি শিখলাম? ভগ্নাংশ কিভাবে লিখতে হয়, ভগ্নাংশ প্রকাশ করতাম। এরপর আসলো দশমিক ভগ্নাংশ, আমরা দশমিক ভগ্নাংশ শিখলাম। তো এই যে আমরা আস্তে আস্তে বিভিন্ন সংখ্যা পদ্ধতি কিভাবে প্রকাশ করে বা সংখ্যা লেখার সংখ্যা প্রকাশের পদ্ধতি, এই সংখ্যা প্রকাশের বা সংখ্যা লেখা বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা লেখার বা প্রকাশের, সংখ্যা লেখা বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে বিভিন্ন সংখ্যা যে আমরা লিখি, এগুলা মূলত দুভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। তো এখন তোমাদের প্রশ্ন আসবে যে মূলদ সংখ্যা কোনগুলো, তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো। দেখো, আমরা প্রথমে মূলদ এবং অমূলদ সংখ্যার এই দুটার সংজ্ঞাটা জেনে নিই। সংজ্ঞাটা যদি দেখি, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলোই যে শূন্য সহ, মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা যদি বলতে যাই, শূন্য সহ সকল স্বাভাবিক ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ, অপূর্ণ সংখ্যাই হচ্ছে সকল স্বাভাবিক ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ, শূন্য সহ সকল ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ, অপূর্ণ সংখ্যা এবং সকল প্রকার ভগ্নাংশ। সকল প্রকার ভগ্নাংশ বলতে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, ইভেন দশমিক ভগ্নাংশ, এই সবগুলোই হচ্ছে কি মূলদ সংখ্যা। আর অন্যদিকে আমরা যদি অমূলদ সংখ্যার দিকে তাকাই, অমূলদ সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ নয়। যেমন একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে বর্গমূল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ মনে করো যে ওই সংখ্যা, এই যে এই সংখ্যাটার বর্গমূল কি হবে, এই 1 গুণ বা বর্গ সংখ্যা 1 গুণ 1 সমান 1। এটাকে যে সংখ্যা দিয়ে ধরো কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা, সেটা হচ্ছে বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় ওই সংখ্যাটা হচ্ছে বর্গমূল। এখন দেখো, এখানে একটা হচ্ছে বর্গ সংখ্যা, যে বর্গ সংখ্যা, এককে এক দ্বারা গুণ করে আমরা কি পাইছি, একটা বর্গ সংখ্যা পাইছি। সেই বর্গ সংখ্যাটা হচ্ছে কি, সেই বর্গ সংখ্যাটা হচ্ছে 1। তাহলে একটা বর্গ সংখ্যা। কিন্তু আমরা যদি 2 দেখি, 2 বর্গ সংখ্যা নয়, কারণ আমরা পরবর্তী সংখ্যা, একের পরবর্তী সংখ্যা 2, 2 এর সাথে 2 যদি গুণ করি, কোন সংখ্যাকে ওই সংখ্যার সাথে, অর্থাৎ যে সংখ্যাটা নিব সেই সংখ্যার সাথে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 4 হয় পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 4 এর আগে এই 1 এবং 4 এর মাঝে যে সংখ্যাগুলো আছে সেগুলো পূর্ণবর্গ নয়। 1 আর 4 এর মধ্যে গ্যাপ করা যায় কি 2 আর 3, তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এরকম পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সকল সংখ্যার বর্গমূলই হচ্ছে বর্গমূল। অর্থাৎ এই যে 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, এই ছেড়ে দেখায় 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, এই 2 এর বর্গমূলটাই হচ্ছে কি, 2 এর বর্গমূলটাই হচ্ছে অমূলদ সংখ্যা। 2 এর বর্গমূলটাই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তেমনি আবার আমরা পরবর্তী সংখ্যা, এখানে তো কত 2 এর বর্গমূল করছি, 2 এর বর্গ করেছিলাম। এবার আমরা যদি 3 এর বর্গ করি, 3 × 3 সমান 9। এবার আমরা 4 এবং 9 এর মাঝে যে সংখ্যাগুলো বাকি রয়ে গেছে ওগুলো হচ্ছে কি অপূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। ওগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা নয়, ওগুলোই পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 9টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে আমরা মাঝখানে 5, 6, 7, 8 এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই যে √5, √6 বা √6, √7, √8 এই সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা, এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। এগুলো অমূলদ সংখ্যা, যেহেতু এই 6, 7, 8, 5 এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সকল সংখ্যার বর্গমূলই, এই যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই এগুলোর বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। এগুলোর বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমাদেরকে অমূলদ সংখ্যা সংজ্ঞাটা আমি বুঝাতে পারছি। এখন আমরা পরবর্তী আরো ইজিলি যদি বলতে যাই, একদম ইজি, যেটা
একদম তোমার খুব সহজেই পারবা, একটা সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা হয়ে যাবে। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন দেখো এখানে আমরা আর যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, জাস্ট যায় না। তাহলে সংখ্যা একটা দিয়ে তোমার দুটো হয়ে যাচ্ছে, এই জন্য বলছিলাম যে এটা সবচেয়ে ইজি। এখন আমরা একটু মিল দেখি। দেখো আমরা প্রথমে দেখি, প্রথম এটার মধ্যে প্রথম এই যে সংখ্যাটার মধ্যে দেখি, লক্ষ্য করি শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 এরকম ধনাত্মক ঋণাত্মক। এই যে 1 2 3 এগুলো কি ধনাত্মক সংখ্যা। এরপর আমরা যদি ঋণাত্মক সংখ্যা দেখি, বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 ডট 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 এরকম ডট ডট ডট, অর্থাৎ আরো আছে ডট ডট ডট, ধরো আরো আছে এরকম অনেক ইনফিনিটি পর্যন্ত। পূর্ণ সংখ্যা, পূর্ণ অপূর্ণ, এই যে এগুলো সবগুলো হচ্ছে কি? এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যা। এবং অপূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে ধরো 1.2 সরি এখানে 0.21, এটা একটা কি? অপূর্ণ সংখ্যা, এটা একটা অপূর্ণ সংখ্যা। বিয়োগ 0.23, এই যে এটা ঋণাত্মক অপূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ধনাত্মক অপূর্ণ সংখ্যা। এবং সকল প্রকার ভগ্নাংশই, সকল প্রকার ভগ্নাংশগুলোর মধ্যে আমরা কি কি ভগ্নাংশ পাই? ধরো এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এরপরে দশমিক ভগ্নাংশ। এই যে এগুলো কিন্তু দশমিক ভগ্নাংশের ভিতরে পড়ে। ওইটা আমি আবার লিখি, এগুলো দশমিক ভগ্নাংশের ভিতরে পড়ে। তাহলে এই সবগুলাই হচ্ছে কি? এই ধরনের সকল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এই ধরনের সকল সংখ্যাই হচ্ছে কি? মূলদ সংখ্যা। এখন দেখো এই যে এখান থেকে আমি তোমাদেরকে দ্বিতীয় সংখ্যাটাতে যদি আসি, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এগুলোকে নিশ্চয়ই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই ধরনের সকল সংখ্যাকে নিশ্চয়ই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাই এগুলো মূলদ সংখ্যা। তাই এখন দেখো আমরা একটু পরীক্ষা করে দেখি। দেখো এখানে এই যে আমি স্বাভাবিক সংখ্যাগুলো নিছি, এই যে এগুলো সবগুলোই তো স্বাভাবিক সংখ্যা। তো এই স্বাভাবিক সংখ্যাগুলো যে নিছি, আমরা জানি কোন সংখ্যার নিচে কিছু নাই মানে এক থাকে অলওয়েজ। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি কোন সংখ্যার নিচে কিছু নাই মানে সবসময় এক থাকে। তাহলে এই যে আমরা শূন্যটা কিভাবে লিখতে পারি? উপরে শূন্য নিচে এক, অর্থাৎ 1/0 ভগ্নাংশ একটা। এরপর আমরা 1 কে লিখতে পারি 1/1, এই যে এটা কি? ভগ্নাংশ। 2 কে লিখতে পারি 1/2, এটাও ভগ্নাংশ। এরপরে এই যে আমরা যদি ঋণাত্মক এটাতে আসি, 1/1, 1/1, এই যে এটাতে যদি আসি 1/2, এটাতে যদি আসি 1/3। এরপরে এই যে অপূর্ণ এগুলোতে আছে, এটাতে যাওয়ার আগে আমরা এটা দিয়ে কভার করে দিব, এই যে দশমিক ভগ্নাংশ দিয়ে কভার করে দিব। এখন আর এগুলো তো অলরেডি কি আকারে আছে? ভগ্নাংশ আকারে আছে। এগুলো অলরেডি ভগ্নাংশ আকারে আছে আমার, তাই না? এগুলো অলরেডি ভগ্নাংশ আকারে আছে। তাহলে এই যে এই সংখ্যাটা আমাকে এই সংখ্যাটা এটা সত্যতা যাচাই করে। এবার এই যে আমরা এই দশমিক ভগ্নাংশগুলোর দিকে তাকাই, দেখো 0.12, এটা সমান সমান আমরা লিখতে পারি দশমিকের জন্য নিচে 1 এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে তার জন্য ততগুলো শূন্য, আর উপরে তাহলে এটা পূর্ণ আকারে বসে যাবে 12। তাহলে 100/12। দেখো এটাকে আমরা এরকম ভগ্নাংশ আকারে লিখে ফেলতে পারছি। এরপর যদি আমরা এখানে আসি 100/21, দেখো কত সুন্দর, এই যে সবগুলাই ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারতেছি। তাহলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি তাহলে মূলদ কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা অমূলদ সংখ্যার মধ্যে আসি। অমূলদ সংখ্যার ক্ষেত্রে অলরেডি আমি উপরে যে সংখ্যাটা সেটা তোমাদেরকে ক্লিয়ার করছি, তারপর আরেকবার বলে নিই। পূর্ণবর্গ নয় এমন সকল সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছি যে পূর্ণবর্গ সংখ্যা নয় কোনগুলো, ওগুলো কিভাবে বাইর করবা। তারপরে এই যে দেখেন ওগুলা সবগুলো বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন 2, তারপরে হচ্ছে 3, 5, 6, 7, 8, 10, এরপরে 11, এই যে ইত্যাদি সংখ্যাগুলো কিন্তু কি
ইত্যাদি এই সংখ্যাগুলো তোমার পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এই যে পূর্ণবর্গ সংখ্যা নয়, এগুলোকে আমরা যদি বর্গমূল করি, এগুলোকে যদি আমরা বর্গমূল করি, সেই সংখ্যাটাই হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে 2 এর যদি আমরা বর্গমূল করি, 2 এর বর্গমূল, 2 এর বর্গমূল, 2 এর বর্গমূল হচ্ছে, এখন বর্গ করলাম, আকারটা দিচ্ছি, চিহ্ন দিলাম। এবার আমরা এখানে দেখো 2 এর বর্গমূলটা করি, সমান সমান 2। তাহলে এখানে কয়বার যায়? একবার যায়, 1। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা তোমরা বর্গমূল করতে পারো কিনা জানি না, বাট এটার এই যে বর্গমূলটা মূলত ভাগের সাহায্যে এইভাবে করে। প্রথমে আমরা এখানে দেখবো যে কয়বার যায়, অর্থাৎ যে সংখ্যাটা নিব ওই সংখ্যারই বর্গ আকারে আসতে হবে, বর্গ আকারে আসতে হবে। আমরা 1 নিলে একবার যায়, ঠিক আছে, কিন্তু 2 যদি নিতাম তাহলে হয় 4, 2 গুণে 4, কিন্তু এখানে তো 4 নাই, এখানে আছে 2 পর্যন্ত, তাই আমি 1ই নিব। এরপর এখানে থেকে যায় 1, আর 1 এর ডাবল আসবে এখানে 2। এখন দেখো এখানে তার যায় না, তাহলে আমি এবার নিয়ম অনুযায়ী 2টা শূন্য নিতে পারবো, ঠিক আছে, দশমিক দিয়ে, এই যে দশমিক দিয়ে আমি এখানে 2টা শূন্য নামাতে পারবো, আর এখানে তো ডাবলই আসবে। এবার আমি যদি এখানে যদি এমন একটা সংখ্যা নিব 4, এটা তোমরা শিখে নিবা, বা এটার জন্য তোমরা যদি চাও এই যে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তার জন্য একটি ভিডিও প্রয়োজন বা একটি ক্লাস প্রয়োজন, তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবা, আমি এই ব্যাপারে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো এই যে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় 24 2 সাথে যে 4 নিচে 4 নিচে 24 হচ্ছে, এটাকে আবার আমরা 4 দ্বারাই গুণ করতে হবে, 4 24 96। ভাগশেষ আমার 4 থেকে যায়, তাহলে 4 বার গেছে, এই যে। এরপরে আমার হচ্ছে 14 দুগুণে 28, এটা ডাবল আবার এখানে আসবে, এটা ডাবল এখানে আসবে, আর আমি নিয়ম অনুযায়ী 2টা শূন্য নিতে পারবো। নরমাল ভাগের ক্ষেত্রে আমরা নিই একটা শূন্য, বাট এখানে বর্গমূলের ক্ষেত্রে, নির্ণয়ের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে 2টা। এবার আমি এখানে একবার নিলে একবার 1 গুণ হবে, 281, 9 1 19। এখন এরকম ডট 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 সংখ্যা এরকম আসতেই থাকবে, আমি যতই ভাগ দিব এটা মিলবে না, এটা আসতেই থাকবে। অর্থাৎ এই যে এই সংখ্যাটা যে আসতে আছে, এই যে এই সংখ্যাটা যে আসতে আছে, এটাকে আমি ভাগে আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটা বর্গমূল অমূলদ সংখ্যা। যেহেতু এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটা অমূলদ সংখ্যা। এখানে যতগুলো সংখ্যা আছে, যতগুলো এই যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা আছে, অপূর্ণবর্গ সংখ্যা আছে, এখানে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে প্রত্যেকটারে যদি বর্গ করি, এরকম তোমার ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আসতেই থাকবে, আসমান, ঠিক আছে। তাই এগুলোকে আমি ভাগ আকারে লিখতে, ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, এগুলোকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? দেখো এগুলো, দেখো যেমন এগুলোকে আমরা কত সুন্দর করে ভগ্নাংশ আকারে লিখে ফেলছি, বাট এটাকে পারতেছি না। দেখো কেন পারতেছি না, একটু লক্ষ্য করো। এখানে √2 এর মান আসে 1.41 ডট ডট ডট, এরকম অনেক মান আসবে, অনেক মান বলতে ইনফিনিটি পর্যন্ত, তুমি যতই করবে ততই আসবে। যেমন এই যে আমরা যদি পায়ের মান দেখি, পায়ের মানটা যদি দেখি, পায়ের মান হচ্ছে 3.1416 ডট ডট ডট। অর্থাৎ এই যে পায়ের মান একদম আসতেই থাকে, যদিও আমরা পায়ের মান এই যে 4 ঘর পর্যন্ত নিই, ঠিক আছে, দশমিকের পর 4 দশমিক স্থান পর্যন্ত আমরা পায়ের মান নিই, কিন্তু এর পায়ের মান আরো আছে বলতে মানে দশমিক স্থান অনেক আছে আর কি, এটা ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো এটাকে আমরা কেন ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না? আমরা প্রথমে এই যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য কি করি, প্রথমে এই উপরের সংখ্যাটাকে লিখি, উপরের সংখ্যাটাকে, এখানে যেহেতু ডট ডট আছে তাই আমি ডট ডট দিছি। কেন দিছি? কারণ পরে তো আরো অনেক সংখ্যা আছে, এটা নির্দিষ্ট না, আমিও জানি না কোথায় যাই থামছে, তাহলে আমি কিভাবে এটা আইডেন্টিফাই করে একদম নির্দিষ্টটা দিব, তাই আমি ডট ডট দিলাম। এখন এই যে দশমিকের জন্য নিচে 1 দিলাম, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যার জন্য, দশমিকের পরে যতগুলো ডিজিট বা অঙ্ক আছে ততগুলো ডিজিট বা অঙ্কের জন্য আমার ততগুলো শূন্য দিতে হবে, ততগুলো শূন্য দিতে হবে। এখন দেখো এখানে আমি কতগুলো শূন্য দিয়ে থামবো সেটার কোনো নির্দিষ্টতা নেই, নাই। আর এই নির্দিষ্টতা নেই দেখি আমি ভগ্নাংশ আকারে এটা লিখতে পারতে আসি না, আমি এটা ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি না, তাই এটা একটি অমূলদ সংখ্যা, যেহেতু এটিকে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারতেছি না, তাই এটি একটি অমূলদ সংখ্যা। সেম একই রকম √3, √5, √6, √7 এরকম অপূর্ণ নয় এরকম সকল সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমাদের তাহলে তো এই যে এইটাও কভার হয়ে গেছে, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাই অমূলদ সংখ্যা। এরপরও তোমাদের এই ব্যাপারে আর কোনো বিষয়ে জানা থাকলে বা কোনো একটা টপিক, যেহেতু আমি সবকিছুই বলার চেষ্টা করেছি ভিডিওতে, কোনো একটা কিছু যদি মিস হয়ে থাকে বা তোমরা বুঝো নাই সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিওর মাধ্যমে ওটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়াও তোমাদের গণিতের যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই জানাবা, ওই ব্যাপারে আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তোমরা সব সময় পাশে থাকবা, অনুপ্রাণিত করবা, তোমাদের অনুপ্রেরণায় ভিডিও বানাতে আমার ভালো লাগবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা, টিল দেন আল্লাহ হাফেজ।